প্রয়াস অনলাইন জব প্রিপারেশনে সবাইকে স্বাগত। প্রয়াস অনলাইন জব প্রিপারেশন চ্যানেলটি হতে চলেছে চাকরি প্রত্যাশীদের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান। তাই গোছালো প্রস্তুতি, প্রিভিয়াস প্রশ্নের বিস্তারিত সমাধান এবং ফ্রি অনলাইন এক্সাম লিঙ্ক পেতে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। আমরা আজ আলোচনা করব ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার 13তম গ্রেড 2024 সালের নিয়োগ পরীক্ষার প্রশ্নের বিস্তারিত আলোচনা। এখানে পুরো প্রশ্নেরই সকল সমস্যার সমাধান রয়েছে, আর গণিতের অংশ রয়েছে সবার শেষে। তো চলুন শুরু করা যাক। আই সেইড, ডু ইট, চেঞ্জ ইট ন্যারেশন। সঠিক আনসার হবে আই অর্ডার্ড সামন টু ডু ইট। কারণ আমরা জানি যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট করার জন্য সাবজেক্টের পরে অর্ডার, সে, টেল, আস্ক, তারপর টু, এরপর ইম্পারেটিভ সেন্টেন্সের সম্পূর্ণ অংশ বসে। এখানে যেহেতু আমরা প্রশ্নে বলেছিল যে আই সেইড, ডু ইট, কাকে এই কাজটি করতে বলা হয়েছে সেটি উল্লেখ নেই, সে কারণে এখানে আমরা যেটি বলেছিলাম সূত্রের অর্ডার, তারপর টু এবং তারপর ইম্পারেটিভ সেন্টেন্সের বাকি অংশ বসে। এজন্য আই অর্ডার সামন টু, অর্থাৎ নির্ধারিত কোনো ব্যক্তি নয়, তারপর টু ডু ইট। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক উত্তর আই হ্যাভ নোন হিম ফর দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বসে, তারপর পাস্ট পার্টিসিপল বসে, তারপর অবজেক্ট বসে, সে অনুযায়ী এই সেন্টেন্সটি সঠিক। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র? রাধাকৃষ্ণের প্রেমের দূতী। কারণ শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের সর্বজন স্বীকৃত প্রথম সাহিত্য নিদর্শন। বড়াই এ কাব্যে রাধাকৃষ্ণের প্রেমের দূতী। বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ 1909 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক ব্রাহ্মণের গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রথম প্রকাশিত হয়। She argued dash me about the marriage. She argued with me about the marriage. কারণ আমরা জানি যে কারোর সাথে যদি তর্ক বোঝানো হয় সেক্ষেত্রে আর্গু এর পরে উইথ বসে। The dash program compresses large file into a smaller file. সঠিক উত্তর the WinZip program compresses large files into a smaller file. কারণ ফাইল কম্প্রেস করার জন্য একটি জনপ্রিয় সফটওয়্যারই হলো উইনজিপ। কম্প্রেস করার জন্য এই ফাইল যখন ব্যবহার করা হয় তখন মেমোরিতে এটি কম জায়গা দখল করে এবং ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে তার গতি বৃদ্ধি পায়। কবি যশোরস খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? ব্রজবুলি ভাষায়। তিনি এ বিষয়ের প্রথম পদকর্তা ছিলেন এবং বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করে কবি খ্যাতি পেয়েছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরও ব্রজবুলি ভাষায় ভানুসিংহ ঠাকুরের পদাবলী গ্রন্থ রচনা করেন। ঘূর্ণিঝড় রিমাল শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? আরবি ভাষা থেকে। কারণ আরবি ভাষার রিমাল শব্দের অর্থ হলো বালু, তাই রিমাল বলতে সাধারণত বালু বা বালু ঝড়কে বোঝানো হয়। দ্য রেফারেন্স অফ পারফিউম অফ অ্যারাবিয়া ক্যান বি ফাউন্ড ইন। কারেক্ট আনসার ম্যাকবেথ। কারণ উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথের পঞ্চম অঙ্ক প্রথম অংশের লেডি ম্যাকবেথের উক্তি ছিল অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। কোনটি আরবি ভাষা থেকে অনুদিত সাহিত্য? নসিহতনামা। আর এই নসিহতনামার অনুবাদ করেছিলেন আব্দুল হাকিম, শেখ পরান, শেখ সোলাইমান প্রমুখ। ড্যাশ দ্য ট্রেন, দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ নট ক্যান্সেল। একটু ভুল হয়েছে এখানে, ইন স্পাইট অফ রেইন হবে, অর্থাৎ বৃষ্টি সত্ত্বেও দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ নট ক্যান্সেলড। এই ক্রিকেট ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ কোনটি? মিশন সমাচার। কারণ শ্রীরামপুরের মিশনারিদের প্রচেষ্টায় বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ হিসাবে 1800 খ্রিস্টাব্দে মুদ্রিত এই মিশন সমাচারকেই গণ্য করা হয়। অন্যদিকে বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ মনোয়েল দা অ্যাসুম্পসাওয়ের রোমান রীতিতে লেখা কৃপাশাস্ত্রের অর্থভেদ। অনেকেই এটাকে কৃপাশাস্ত্রের অর্থভেদ হিসাবেই জানে, কিন্তু এটি ছিল রোমান ভাষাতে লেখা এবং রোমান রীতিতে লেখা। আর মিশন সমাচার ছিল 1800 সালে প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ।
কথায় পটু কোন ধরনের সমাস? এটি অলুক বহুব্রীহি। কারণ যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদে কোনো পরিবর্তন হয় না তাকে অলুক বহুব্রীহি বলে। যেমন কথায় পটু যে, কথায় পটু। I don't mind dash negative feedback if it is true. I don't mind এর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ মাইন্ডের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এখানে অ্যাকসেপ্টিং হয়েছে। তাহলে সঠিক উত্তর হবে আই ডোন্ট মাইন্ড অ্যাকসেপ্টিং নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু। প্রাকৃত পৈঙ্গল এর কবি কে? শ্রীহর্ষ। শ্রীহর্ষ ছিলেন ত্রয়োদশ শতকের একজন গীতিকবি। আর এই প্রাকৃত পৈঙ্গল ছিল তার একটি মহাসংকলন। এটি অন্ধকার যুগের একটি সাহিত্যিক নিদর্শন। The extension of a file PDF stands for Portable Document File. Who wrote A Slumber Did My Spirit Seal? উইলিয়াম ওর্ডসওর্থ। এটি ছিল উইলিয়াম ওর্ডসওর্থের একটি কবিতা। তার আরও কিছু কবিতা ছিল I wandered lonely as a cloud to the skylark, the solitary reaper. Because of its global status and colonial history, English is often considered to have hegemony. অর্থাৎ এর বাংলা হলো বৈশ্বিক মর্যাদা এবং ঔপনিবেশিক ইতিহাসের কারণে ইংরেজি ভাষা প্রায়শই কর্তৃত্ববাদী হিসেবে বিবেচিত। সেই অর্থে হেজিমনি শব্দের অর্থ কর্তৃত্ববাদী। পার্সোনা নন গ্রাটা কোন ভাষা থেকে গৃহীত? এটি মূলত ল্যাটিন ভাষা থেকে গৃহীত, যার অর্থ হলো অবাঞ্ছিত ব্যক্তি। সাধারণত কূটনীতিতে বা কূটনীতির পরিভাষায় এই শব্দটি ব্যবহার করা হয় যখন কোনো কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে অথবা রাষ্ট্র তাকে দ্রুত তার দেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অথবা চিঠিতে জানায়। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা করার বিধানটি বাতিল করা হয়? 105 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এখানে বলা হয়েছে সংসদের যে কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে এবং আপিল বিভাগ কর্তৃক প্রণীত যে কোনো বিধি সাপেক্ষে আপিল বিভাগের কোনো ঘোষিত রায় বা প্রদত্ত আদেশ পুনর্বিবেচনার ক্ষমতা উক্ত বিভাগের থাকবে। আমি জন্মগ্রহণ করিনি কাব্যগ্রন্থের কবি কে? সৈয়দ শামসুল হক। তার আরও কিছু কাব্যগ্রন্থ রয়েছে, যেমন পরাণের গহীন ভিতর, একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, প্রতিধ্বনিগণ ইত্যাদি। এছাড়াও তার দুটি কাব্যনাট্য রয়েছে, একটি হলো পায়ের আওয়াজ পাওয়া যায় এবং নুরুল দিনের সারা জীবন। এ ডিকেড ইজ সেম অ্যাজ 10 ইয়ার্স, অর্থাৎ ডিকেড মানে দশক, দশক বলতে 10 বছর বোঝানো হয়। অনিলা কোন গল্পের নায়িকা? পয়লা নম্বর। এই পয়লা নম্বর গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এছাড়াও তার স্ত্রীর পত্রে নারী চরিত্র হলো মৃণাল, নষ্টনীড়ে রয়েছে চারুলতা, ভিখারিণীতে কমলা দেবী, অপরিচিতায় কল্যাণী, জীবিত মৃতে কাদম্বিনী, ল্যাবরেটরিতে মোহিনী, মধ্যবর্তিনীতে শৈলবালা, দেনা পাওনায় নিরুপমা, একরাত্রিতে সুরবালা। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, কে বলেছেন? এটি মূলত মোতাহার হোসেন চৌধুরী তার সংস্কৃতির কথা গ্রন্থে বলেছিলেন যে ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। এ টেরাবাইট কনসিস্ট অফ, অর্থাৎ টেরাবাইট গঠিত হয় 1024 গিগাবাইট নিয়ে। অ্যালিগরি শব্দের অর্থ কি? অ্যালিগরি শব্দের বাংলা অর্থ হলো রূপক। হুইচ অফ দ্য ফলোইং আর এক্সটেনশনস অফ গ্রাফিক্স ফাইল? গ্রাফিক্স ফাইলের এক্সটেনশন হলো .bmp, gif, ছবির ক্ষেত্রে jpeg, jpg, png প্রভৃতি। দ্য লেক ডিস্ট্রিক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ। আমরা একটু দেখে আসি যে নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের কামব্রিয়াতে গড়ে ওঠা লেক ডিস্ট্রিক্ট ইংরেজি সাহিত্যে পরিচয় পায় রোমান্টিক এজে। এই অঞ্চলে বসবাস করা কবিরা সাধারণত লেক পোয়েটস হিসেবে পরিচিত। তাদের মধ্যে উইলিয়াম ওর্ডসওর্থ, এস.টি. কলেরিজ, রবার্ট সাউদি এর মধ্যে অন্যতম। পড়াশোনায় মন দাও বাক্যে পড়াশোনায় কোন কারকে কোন বিভক্তি?
এটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। কারণ আমরা জানি যে ক্রিয়া সম্পাদনের কাল বা সময় বা আধারকে অধিকরণ কারক বলে। তো পড়াশোনায় মন দাও বাক্যে কোন বিষয়ে মন দাও প্রশ্ন করলে পড়াশোনায় উত্তর পাওয়া যায়, তাই এটি অধিকরণ কারক এবং সপ্তমী বিভক্তি। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? চির অশান্তি। অর্থাৎ লোকমুখে জানা যায় যে রামায়ণের যে খল চরিত্র রাবণ, তিনি দৈব বাণী পেয়েছিলেন যে তার মৃত্যুর পর তার চিতা কখনোই নিভবে না, অর্থাৎ অশান্তি সেখানে থেকেই যাবে। সেই অর্থে রাবণের চিতাকে চির অশান্তি বলা হয়। তবে বাল্মীকি রচিত রামায়ণে রাবণের চিতায় অনন্তকাল ধরে জ্বলবে এমন কোনো প্রমাণ সেখানে নেই। অর্থাৎ রাবণের চিতা শব্দটি এটি একটি লোকমুখে চলে আসা দীর্ঘদিনের প্রবাদ। আই ড্যাশ টু এ ফরেন কান্ট্রি, আই হ্যাভ নেভার বিন টু এ ফরেন কান্ট্রি। অর্থাৎ কোথাও যাওয়া বা না যাওয়া বোঝাতে হ্যাভ এভার বিন অথবা হ্যাভ নেভার বিন ব্যবহৃত হয়। এক্ষেত্রে পরিপূর্ণ ভ্রমণ অর্থাৎ কোনো স্থানে গিয়ে ফেরত আসা অর্থে বিন হবে, গান নয়। তাই সঠিক উত্তর আই হ্যাভ নেভার বিন টু এ ফরেন কান্ট্রি। নামহীন গোত্রহীন কার লেখা? হাসান আজিজুল হকের লেখা। তার আরও কিছু গল্পগ্রন্থ রয়েছে, আত্মজা ও একটি করবী গাছ, জীবন ঘষে আগুন, পাতালে হাসপাতালে, সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য প্রভৃতি। ঘেউ ঘেউ কোন প্রকার দ্বিরুক্ত সমাস? ধনাত্মক দ্বিরুক্ত সমাস। কারণ কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। এ জাতীয় ধনাত্মক শব্দের দুবার প্রয়োগের নাম ধনাত্মক দ্বিরুক্তি। যেমন ঘেউ ঘেউ, মিউ মিউ, কা কা, মড়মড়, কুহু কুহু প্রভৃতি। মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে। দ্য অ্যান্টোনিম অফ ব্লাসফেমিয়াস ইজ রেসপেক্টফুল। কারণ ব্লাসফেমিয়াস শব্দের অর্থ হলো নিন্দাপূর্ণ, আর রেসপেক্টফুল শব্দের অর্থ হলো মর্যাদাকর। বাংলাদেশে প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়? 1974 সালে। এ পর্যন্ত বাংলাদেশে 6টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে এবং সর্বশেষ আদমশুমারি হয়েছিল 15 থেকে 21 জুন 2022 সালে। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড ওয়াজ স্টেটেড বাই। এই উক্তিটি করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং রাজনীতিবিদ উইলিয়াম গ্লাডস্টোন। নুরুল দিনের সারা জীবন কি? এটি মূলত একটি কাব্যনাট্য। এর লেখক ছিলেন সৈয়দ শামসুল হক। তার আরও কিছু কাব্যনাট্য হলো পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, এখানে এখন এবং ঈর্ষা। The author seems to invite us to dash with the tragic character of this book. কমিসিরেট বা সহানুভূতি প্রকাশ, অর্থাৎ দ্য অথর সিমস টু ইনভাইট আস টু কমিসিরেট উইথ দ্য ট্রাজিক ক্যারেক্টার্স অফ দিস বুক। পাঁচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতি পান কে? দাশরথী রায়। কারণ কবি গানের যুগে পাঁচালী গান নামে এক ধরনের গান প্রচলিত ছিল এবং এ ধারার শক্তিশালী কবি হিসাবে দাশরথী রায় প্রতিষ্ঠা অর্জন করেছিলেন। দাশু রায় নামে তিনি খুবই বিখ্যাত ছিলেন। তিনি নিজেই পাঁচালী দল বেঁধে গাইতেন। তার পাঁচালী পালা 10 খণ্ডে প্রকাশিত হয়েছিল। নত্ব সত্যবিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব। নিম্নের কে অস্তিত্ববাদী দার্শনিক ছিলেন? টমাস হবস। কারণ টমাস হবস তিনি লিখেছিলেন লেভিয়াথান নামক একটি গ্রন্থ, যেটি সামাজিক চুক্তি মতবাদের ধারণার প্রবর্তক। এ কারণেই তাকে মূলত অস্তিত্ববাদী দার্শনিক নয় এমনভাবেই অভিহিত করা হয়। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক কয়টি আর্টিকেল রয়েছে? বাংলাদেশের সংবিধানে 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্পর্কিত আর্টিকেল রয়েছে। 26 থেকে 47 পর্যন্ত এই মৌলিক অধিকারের যে আর্টিকেল, এর সংখ্যা হলো 18টি। বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় 4 জুলাই 2017 সালে। নভোড়া শব্দের সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি? নব যোগ দীর্ঘ উড়ায়াকার, নব যোগ উড়া, নবউড়া।
কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষ্য রূপে ব্যবহৃত হয়েছে? গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত। অর্থাৎ এখানে যে নিশীথে রয়েছে এই শব্দটি বিশেষ্য অর্থে ব্যবহৃত হয়েছে। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জাতিসংঘের বিশেষ সদস্যের মর্যাদা লাভ করে 10 জুলাই 1948 সালে, কিন্তু এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 7 এপ্রিল 1948 সালে। নিচের কোন সন্ধিবিচ্ছেদ সঠিক নয়? নে যোগ অন নয়ন, রাজ যোগ নি রাজ্ঞী, তৎ যোগ রূপ তদ্রূপ, তৎ যোগ কাল তৎকাল। এখানে যে কয়টি সন্ধি বিচ্ছেদ রয়েছে সেগুলো সন্ধির নিয়ম অনুযায়ী সবগুলোই সঠিক। ড্যাশ ইট ইজ ডিফিকাল্ট ড্যাশ ডিসপোজ ড্যাশ ওয়েস্ট। সঠিক উত্তর হবে হোয়াই ইট ইজ ডিফিকাল্ট টু ডিসপোজ অফ ওয়াটার। অর্থাৎ ডিফিকাল্টের পরে টু বসে এবং ডিসপোজের পরে অফ বসে। দশরথের প্রতি কৈকেয়ী কোন কাব্যের অন্তর্গত? বীরাঙ্গনা কাব্য। এই বীরাঙ্গনা কাব্যটি মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম পত্রকাব্য এবং এর ছন্দ হলো অমিত্রাক্ষর, এবং এখানে এই পত্রকাব্যে মোট পত্রের সংখ্যা রয়েছে 11টি। মাইকেল মধুসূদন দত্ত মূলত রোমান কবি ওভিডের হেরোইডস পত্রকাব্য অনুসরণ করে এটি রচনা করেন, এবং পৌরাণিক নারীরা এ কাব্যে আধুনিক মানুষ হিসেবে পুনর্জাগরিত হয়েছে। দশরথের প্রতি কৈকেয়ী, দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা ইত্যাদি এর উল্লেখযোগ্য পত্র। ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ নামক মুদ্রিত গ্রন্থটি রচিত হয় 1735 সালে। দ্য অপোজিট অফ অ্যাক্সিডেন্ট। অর্থাৎ অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, আর ইন্টেনশনাল শব্দের অর্থ হলো পরিকল্পিত, তাই অ্যাক্সিডেন্টের বিপরীতার্থক বা অপোজিট শব্দ ইন্টেনশনাল। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্রোগ্রেস ইজ অ্যাডভান্সমেন্ট। টার্সিয়ারি এডুকেশন রেফার্স টু ইউনিভার্সিটি লেভেল। কারণ আমরা জানি শিক্ষার 3টি স্তর রয়েছে, একটি প্রাইমারি, অন্যটি সেকেন্ডারি এবং আরেকটি টার্সিয়ারি। সুতরাং টার্সিয়ারি বলতে উচ্চ শিক্ষাকে বোঝায়, যেটি ইউনিভার্সিটি লেভেল। টু মিট ট্রাভেল হাফওয়ে মিন্স টু বি পাজলড। অর্থাৎ টু মিট ট্রাভেল হাফওয়ে শব্দের অর্থ হলো কোনো সময় কোনো ব্যক্তি হতবিহল হয়ে যাওয়া, আশ্চর্য হয়ে যাওয়া। অন্যের রচনা থেকে চুরি করাকে কি বলে? অন্যের রচনা থেকে চুরি করাকে বলে কুম্ভিলোক বৃত্তি। এখন আমরা অঙ্কগুলো দেখব খুব সহজেই কিভাবে এর সমাধান করা যায়। হয়তো আমাদের একটু সময় লাগবে, কিন্তু আমরা বুঝে বুঝে অঙ্কগুলো পড়ে তারপর করব। বলছে একটি বইয়ের ধার্য মূল্য 400 টাকা। অর্থাৎ আমরা বই কিনতে গেলে বইয়ের কাভার পেজে যে বইয়ের মূল্য থাকে সেটির দাম হলো 400 টাকা। বইটি 15% কমিশনে বিক্রি করা হয়। মানে আমরা বই কিনতে গেলে বলি আপনি আমাকে কত কমিশন দিবেন, সেই দোকানদার তখন বলছে বা ব্যবসায়ী বলছে আপনাকে 15% কমিশন দিব। তাহলে বইটির গায়ে লেখা আছে 400 টাকা, প্রকৃত অর্থে তিনি 15% কমিশনে বিক্রি করেন, কিন্তু তিনি কিনেছেন কত টাকা দিয়ে? কিনেছেন 200 টাকা দিয়ে। তাহলে 15% কমিশন মানে কি? 100 টাকায় 15 টাকা কমিশন দেন। তাহলে 1 টাকায় কমিশন কি হবে? বেশি দিবে না কম দিবে? 1 টাকায় কমিশন তিনি কম দিবেন, তাহলে 15 ভাগ 100 টাকা। এবার 400 টাকায় কমিশন কত দিবেন? তাহলে 1 টাকা থেকে 400 কি বড় না ছোট? অবশ্যই বড়, এজন্য এখানে গুণ হবে। তাহলে 400 গুণন 15 ভাগ 100। আমরা এখানে কাটাকাটি যদি করি তাহলে আমরা দেখতে পাবো কত? তিনি 400 টাকায় কমিশন দেন কত টাকা? 60 টাকা। তাহলে বইটি তিনি কত টাকায় বিক্রি করছেন? 400 মাইনাস 60, তার মানে কত? 340 টাকায়। তার লাভ হচ্ছে কত টাকা? তার মূলত লাভ হচ্ছে তিনি বিক্রি করেছেন কত? 340 টাকায়, কিনেছেন কত? 200 টাকায়। তাহলে আমরা যদি 340 টাকা থেকে 200 টাকা বিয়োগ করি তাহলে কত হবে? 140 টাকা তিনি আসলে লাভ করছেন। এই 140 টাকা তিনি লাভ করছেন কত টাকায়? 200 টাকায়। তাহলে 200 টাকায় লাভ করেন 140 টাকা, 1 টাকায় কত লাভ করবেন? কম না বেশি? অবশ্যই 200 টাকায় তিনি যে টাকা লাভ করেন 1 টাকা অবশ্যই কম লাভ করবেন। সেজন্য আমরা কি করছি? এখানে ভাগ দিয়েছি 200-কে। এবার 1 টাকায় তিনি যে টাকা লাভ করেন সেখান থেকে 100 টাকায় কি কম না বেশি লাভ করেন? বেশি লাভ করেন, সেজন্য এই 100 এখানে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কাটাকাটি করলাম, কাটাকাটি করলে কি হবে? উত্তর হচ্ছে কত? এই 20 20 কাটা
2 140-এর ভেতর কতবার যায়? 70 বার। তাহলে উত্তর কত? 70%। এটি হলো আমাদের রাইট আনসার। এই অঙ্কটিতে বলছে 6টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল। এইটুকু আমরা দাগ দিয়ে দিব। সবচেয়ে বড় সংখ্যাটির দ্বিগুণের চেয়ে 38 বেশি। তাহলে অঙ্কের অংশ হলো কয়টি? একটি, আর এই একটি দুইটি। প্রথম অংশ হলো 6টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল, সবচেয়ে বড় সংখ্যাটির দ্বিগুণের চেয়ে 38 বেশি। তাহলে আমরা এখানে প্রথম 6টি ক্রমিক বিজোড় সংখ্যা বের করব। তাহলে আমরা যদি এক কি জোড় না বিজোড়? বিজোড় সংখ্যা। একের পরে বিজোড় কোনটি? 3। 3-এর পরে বিজোড় কোনটি? 5। 5-এর পরে বিজোড় কোনটি? 7। তাহলে এদের প্রত্যেকের মধ্যে ব্যবধান কত? 2 2 করে বাড়ছে, তাই না? 2 2 করে। 1-এর থেকে 3-এর ব্যবধান কত? 2। 5-এর থেকে 3-এর ব্যবধান 2। 7-এর থেকে 5-এর ব্যবধান কত? 2। তাহলে বলছে 6টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল। আমি ধরে নিলাম আমার সেই ক্রমিক সংখ্যাটি হলো x। তাহলে 6টি ক্রমিক বিজোড় সংখ্যা মানে 1 3 5 7 এমন ক্রমিক অনুযায়ী সামনের দিকে যাবে। তাহলে প্রথমটি আমি ধরে নিলাম এত। তাহলে দ্বিতীয় কত হবে বলো তো? দ্বিতীয় হবে x + 2। কেন হবে? কারণ আমরা জানি যে ক্রমিক বিজোড় সংখ্যার ব্যবধান কত? প্রত্যেকের ব্যবধান 2 করে বাড়ে। তাহলে x + 2। তাহলে এটি হলো দ্বিতীয় বিজোড় সংখ্যা। তৃতীয় ক্রমিক বিজোড় সংখ্যা কত হবে? x + 2 + 2। কেন হবে সেটা আগে বলো। এই যে এখানে আমরা দেখছি, প্রথম এটি যদি আমরা 1-কে x ধরি, 3-কে আমি কত ধরছি? x + 2। আমরা 5-কে কত ধরবো তাহলে? x + এই 2 + এই 2, তাই না? তাহলে আমি একবারে কি লিখতে পারি? x + 4। এই যে দেখো এখানে আমি সেটি লিখেছি, x + 2, x + 4। তাহলে তারপরের সংখ্যাকে আমি কি লিখতে পারি? x + 6 লিখতে পারি, কারণ 4-এর সাথে 2 যোগ করলে 6 হয়। তাহলে x + 4 + 2 কত? 6। আবার x + 6 এর সাথে যদি আমি 2 যোগ করি, x + 8, এভাবে x + 10। এখানে কয়টি বিজোড় সংখ্যা? 1 2 3 4 5 6। তাহলে 6টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল লিখে ফেললাম এখানে। 6টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল আমি এখানে কন্ডিশন বা শর্ত অনুযায়ী আমি লিখে ফেলেছি। যোগফল সবচেয়ে বড় সংখ্যাটির দ্বিগুণের চেয়ে। তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটি? x + 10। এটার দ্বিগুণের চেয়ে কত বেশি? 38 বেশি। তাহলে এটি দ্বিগুণের চেয়ে 38 বেশি, আমি লিখে ফেললাম। তাহলে এখানে কি হচ্ছে? আমার এখানে x আছে কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি x আছে। তাহলে আমি এখানে লিখলাম 6x প্লাস 4 আর 2 6, এই 2 যোগ 4 আর 2 6, 6 আর 6 12, 12 আর 8 20, আর 10 30। তাহলে 6x + 30 ইকুয়াল টু, আমি কি লিখেছি? এই যে এখানে দেখো, এই যে এটির মধ্যে আমাকে কি করতে হবে? x + 10, এটা কিসের সঙ্গে? 2 এর সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে আমি যদি 2 কে x এর সাথে গুণ করি তাহলে কত হবে? 2x প্লাস 2 কে যদি 10 এর সাথে গুণ করি তাহলে কত হবে? 20, আর এই প্লাস 38। এই যে এখানে এখন আমি কি করব? x কে এক পাশে নিয়ে আসবো। তাহলে আমি 6x এখানে আছে, এই পাশে সমানের ডান দিকে আছে 2x, এখানে যদি সমানের বামে আনি তাহলে কি হবে? +2 থেকে -2 হয়ে যাবে। তাহলে 6x - 2x ইকুয়াল টু কত? 20 আর 38 কত হয়? 58 হয়। আর এ পাশে 30 এর আগে যোগ চিহ্ন ছিল, এদিকে নিয়ে আসলাম, কত হবে? -30। তাহলে হয়ে গেল 6x থেকে 2x যদি বিয়োগ করি তাহলে কত হবে? 4x। আর 58 থেকে 30 বিয়োগ করলে কত? 28। এবার আমি যদি 28 কে এখানে 4x এর সাথে কি আছে? গুণ আকারে আছে। যদি আমি সমান সমানের ডান দিকে যাই তাহলে গুণ কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 28 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত হবে? আলটিমেটলি উত্তর 7। তার মানে আমরা এখানে যে 6টি ক্রমিক বিজোড় সংখ্যা ধরেছিলাম তার প্রথম সংখ্যাটি কত? 7। আমরা এই যে প্রথম সংখ্যা ধরেছিলাম x। বলছে তাহলে সংখ্যাগুলোর যোগফল কত? তাহলে আমরা এখানে প্রথম লাইনে যেটি লিখেছিলাম সেটি আমরা হুবহু এখানে বসাবো। তাহলে বসালে আমরা কি পেয়েছিলাম? এখানে x এর সংখ্যা কয়টি? 6টি। তাহলে আমি সেটি বসাবো 6x। তারপর কি ছিল? 2 4 6 8 10। এই যে এই সংখ্যাগুলো বসিয়েছি। বসালে আমি কত পাই?
বসালে 2 থেকে 10 পর্যন্ত এখানে যে সংখ্যাগুলো আছে তার যোগফল হলো 30, আর এক্স এর মান আমি কত পেয়েছি 7। এই যে এখানে আমি এক্স এর মান কত বসাবো 7, তাহলে 6 7 42 যোগ 30 কত হবে 72। তাহলে সংখ্যাগুলোর যোগফল হবে কত, এই দেখো 72। এখন আমরা এইখানে একটি অঙ্ক করব। এই অঙ্কটার আমরা এখানে লিখব লসাগু কত। খুব সিম্পল অঙ্ক, তোমরা যারা সূত্র জানো অঙ্কের তাদের জন্য এই অঙ্কটা করতে বড় জোর 30 সেকেন্ড সময় লাগবে। আমি এই সূত্রটিকে আমি যদি ধরি a কিউব মাইনাস 1 কে যদি আমি b ধরি তাহলে আমি লিখলাম b কিউব। তাহলে 1 এর কিউব মানে কত 1, 1 এর সঙ্গে তুমি যতগুলো পাওয়ার দাও বা যতগুলো গুণ করো তার মান কত হবে 1ই হবে। তাহলে আমি যদি এটাকে a ধরি এটাকে b ধরি তাহলে আমি সূত্রটি কি লিখতে পারি a কিউব মাইনাস b কিউব। তাহলে আমি a কিউব মাইনাস b কিউবের সূত্র আমি সরাসরি এখানে লিখে দিব a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab, অর্থাৎ x এর সাথে x হলো a 1 হলো b, তাহলে x এর সাথে যদি ab করি তাহলে x ইন্টু 1 তার মানে কত হবে x, এই যে x প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে কি 1 এর স্কোয়ার করলে কত হবে 1, তাহলে আমি এটি সূত্র এখানে বসিয়ে দিলাম। ঠিক পরেরটা রয়েছে কোনটি a কিউব প্লাস b কিউব, আমি ধরে নিলাম 1 হলো b আর x হলো a, তাহলে a কিউব প্লাস b কিউব হলে কি হবে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, আমি সেই সূত্রটি এখানে বসিয়ে দিলাম। এখন এই অংশটাই হলো আমাদের একটু কষ্ট করে করতে হবে। আমরা এটাকে একটি সূত্রে ফেলার চেষ্টা করব। কি সূত্রে ফেলা যায়, আমি কি x4 কে এইভাবে লিখতে পারি x স্কোয়ারের হোল স্কোয়ার, লিখলে কত হবে মান x টু দি পাওয়ার 4 হবে না, হ্যাঁ x স্কোয়ারের যদি আমি হোল স্কোয়ার দেই তাহলে তার মান কত হয়, আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে সবসময় কি হয় যোগ হয়। তাহলে 2 আর 2 কত 4, এই যে এখানে তো x 4ই আছে, তার মানে আমি এভাবে লিখতে পারি, এই যে এখানে লিখলাম প্লাস, তাহলে আমি এটি সূত্রে ফেলানোর চেষ্টা করব। কি সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রে আমি ফেলবো। তাহলে আমি a স্কোয়ার দিলাম প্লাস 2, a কোনটি এই x হলো a, এই যে x স্কোয়ার হলো a, তাহলে 2a, b কোনটি 1, 2ab প্লাস b স্কোয়ার। কিন্তু সমস্যা হচ্ছে দেখো a স্কোয়ার যখন আমি এখানে লিখেছি x স্কোয়ারের হোল স্কোয়ার সেটি আমি দিলাম প্লাস 2ab, দিলে কত হচ্ছে এখানে এই অংশটা তো ঠিকই আছে, x স্কোয়ারের হোল স্কোয়ার মানে কত x টু দি পাওয়ার 4, সেটা মান ঠিক আছে, প্লাস 2ab এখানে দিলে এটার মান কত হচ্ছে 2x স্কোয়ার, কিন্তু এখানে x স্কোয়ার কয়টি আছে একটি, আর এখানে x স্কোয়ার আছে কয়টি দুইটি। তাহলে আমরা কি করব একটি x স্কোয়ার আগে মাইনাস করে রেখে দিব, তাহলে ঠিক হলো। তাহলে আগের এইখানে যে ফরম্যাটে আছে এখানেও সেই ফরম্যাটে চলে আসলো, প্লাস b স্কোয়ার মানে 1 এর হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র কিভাবে, এটিকে a আর এটিকে যদি b ধরি তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস এই যে x এর হোল স্কোয়ার, এই যে এখানে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বলতে পারি। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, আমরা সেটি এখানে লিখে দিলাম হুবহু। এখন দেখো আমরা লসাগু করব। লসাগু শব্দের অর্থ হলো সকল প্রদত্ত সকল সংখ্যাগুলো আমরা সেখানে রাখবো, রেখে তাদের সবাইকেই তুলবো, কিন্তু যতগুলো কমন থাকবে, যেমন ধরো একটি জায়গাতে আছে a b c, আরেকটিতে আছে b c, আরেকটিতে আছে a c, আমি কি করব আমি যখন লসাগু করব আমি কি এই দুইটি এর জন্য একটি এ নিব, এই দুইটি বি এর জন্য কয়টি বি নেব একটি বি নিব, এই তিনটি সি এর জন্য কয়টি সি নিব একটি সি নিব। তাহলে আমি এখানে সেইভাবে কমন নিয়েছি, আমি আগে হুবহু এই অংশটুকু বসালাম, নিয়ে আসলাম কোথায় এই যে এই অংশে, আর এই দ্বিতীয় যে রাশি রয়েছে সেটিকেও নিয়ে গেলাম এই যে এইখানে। তো বসানোর পরে আমি এখানে দেখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এখানে আসলে আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে এখান থেকে এটি কমন নিয়েছি, আমি আর পুনরায় এখানে বসাবো না। আবার আরেকটি কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটি কি আছে,
হ্যাঁ, এই যে এখানেও আছে, তাহলে আমি আর ওইটিও কমন নিব না। তাহলে আমাদের এখানে কি সূত্র হবে? এ কিউব মাইনাস বি কিউব। এটির সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউব, আর এটির সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব। তাহলে এটাকে যদি আমি এটির সঙ্গে এটিকে যদি আমি লসাগু করি, তাহলে তার মান কত হবে? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1। বোঝা গেল? তুমি যদি এটিকে গুণ করো এটির সাথে এক্স কিউব মাইনাস 1 এর সঙ্গে যদি এক্স কিউবকে তুমি গুণ করো এবং তারপরে মাইনাস 1 এর সঙ্গে এক্স কিউব প্লাস 1 তুমি গুণ করো, তার মান আসবে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1। এখন দেখো, আমরা প্রচলিত যে দশমিকের অঙ্ক করি সেটি থেকে এটি একটু ভিন্ন অঙ্ক। এর সূত্র হলো, খুব সহজে মনে রাখার জন্য আমরা সূত্রে যাব না, আমরা শুধু মনে রাখার একটু টেকনিক দেখব। এই ধরনের কোনো দশমিক দেওয়া অঙ্কে যদি কোনো সংখ্যা প্রথম দশমিকের পরে প্রথম সংখ্যার মাথার উপর একটি দশমিক থাকে এবং শেষের সংখ্যার মাথার উপর দশমিক থাকে, তাহলে সেটির ভাগ করতে হবে কি দিয়ে? ভাগ হবে যতগুলো সংখ্যা এই দশমিকের মধ্যে আবদ্ধ আছে, ভাগ চিহ্নের নিচে ঠিক ততগুলো 9 বসবে। শুধু এটুকু খেয়াল রাখো। যদি আমার এমন হতো 5.11111, এই প্রথম একের পরে দশমিক, শেষের একের পরে দশমিক, আমি কি লিখতাম? তাহলে আমি ভাগ কি দিতাম? ভাগ আমার হতো কত? 9 9 9 9, অর্থাৎ 4টি 9 হতো। বোঝা গেল? তাহলে এটি আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে আমাদের কি করতে হবে। এখন কথা হলো, আমরা যেটি করব সেটি হচ্ছে, এই অঙ্ক করার সিস্টেম হলো, এটি হলো প্রথম অংশ। তাহলে আমরা কি করব? এটি করার সময় এই দশমিকটা উঠে যাবে। দশমিক উঠে গেলে কি হলো? 5 6 3 9 আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে কি বলেছি? যে কয়টি সংখ্যা দশমিকের মধ্যে থাকবে, অর্থাৎ মাথার উপর দশমিক থাকবে, ভাগফল হয়ে যাবে সেই কয়টি দিয়ে দিলাম। বিয়োগ কি হবে? দশমিকের আগে যে কয়টি সংখ্যা থাকবে সেই কয়টি সংখ্যা বিয়োগ হয়ে যাবে। এখানে যদি 5 না থেকে 55 থাকতো তাহলে আমি বিয়োগ করতাম কত? 55। তাহলে আমি এখানকার বিয়োগফল দিয়ে দিলাম। বিয়োগফল কত হবে? 5639 থেকে 5 বিয়োগ করলে 5634 ভাগ 99। এটি যেহেতু সঠিক, আমাদের উত্তর এটি। এখন দেখো দূরত্বের একটি অঙ্ক, খুব সহজ একটি অঙ্ক, শুধু বুঝতে হবে কি বলছে। 4 কিলোমিটার ঘন্টা বেগে চললে কোনো স্থানে যেতে যে সময় লাগে, 5 কিলোমিটার ঘন্টা বেগে চললে তার চেয়ে 30 মিনিট কম সময় লাগে। অর্থাৎ কেউ যদি 5 কিলোমিটার ঘন্টায় যেতে পারে, একটি দূরত্বে যেতে তার যে সময় লাগে 4 কিলোমিটার বেগে গেলে তার থেকে কি লাগে? 30 মিনিট বেশি সময় লাগে। এটি হলো আসল কথা। তাহলে এখানে আমরা কি বলছি? যে 4 কিলোমিটার যেতে সময় লাগে x ঘন্টা, 1 কিলোমিটার যেতে লাগে x বাই 4 ঘন্টা। 5 কিলোমিটার সময় যেতে লাগে x ঘন্টা, আর 1 কিলোমিটার যেতে কি 5 কিলোমিটার যতটুকু যাওয়া যায় 1 কিলোমিটার তার থেকে কম যাওয়া যায়, এর জন্য ভাগ। এখন প্রশ্ন মতে আমি কি করব? x ভাগ 4 মাইনাস x ভাগ 5 ইকুয়াল টু 1/2 দিয়েছি। 1/2 মানে কত? 30 মিনিট মানে কত? এখানে যেহেতু ঘন্টায় দেওয়া রয়েছে তাই আমি এটিকে ঘন্টায় কনভার্ট করে নিয়েছি। 1/2 বা হাফ ঘন্টা মানে কত? 30 মিনিট। সেজন্য 30 মিনিটকে আমি হাফ ঘন্টায় কনভার্ট করে নিলাম। তাহলে 4 এবং 5 এটির যদি লসাগু করি তাহলে কত হয়? 20। তাহলে 4 20-এর মধ্যে কতবার যায়? 5 বার। আর এখানে আছে কি? x, 5-এর সাথে x গুণ, মাইনাস 5 20-এর মধ্যে কতবার যায়? 4 বার। তার সাথে কি আছে? x কি আছে? গুণ আছে। তাহলে আমাদের এখানে আনসার কত হচ্ছে? 5x মাইনাস 4x ভাগ 20 ইকুয়াল টু 1/2। এই এখানে 5x থেকে 4x যদি আমি বিয়োগ করি কত থাকে? শুধু একটি x থাকে। আর এই 20 যদি এই দিকে চলে যায়, একের সাথে গুণ হয়, তাহলে কি হবে? 20 ভাগ 2 ইকুয়াল টু কত? 10। 2 20-এর মধ্যে কতবার যায়? 10 বার। তাহলে সঠিক উত্তর কত? 10 কিলোমিটার। আচ্ছা, এখন দেখো লগের এই অঙ্কটা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায়ই আসে। এটা বারবার ট্রাই করলে অনেকে বারবার তোমরা ভুল করো। তো আমরা যেটি করব, আমরা এটিকে একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। কিন্তু মনে রাখো এটি সব থেকে সহজ লগারিদমের অঙ্ক, কিন্তু বারবার আসে। লগ 2√5 পাওয়ার 400 ইকুয়াল টু x।
তো লগ 2√5 আমরা হুবহু এখানে তুললাম। এখন আমরা কি করব, আমরা 400 এর লসাগু করব। আমি এখানে যেভাবে করেছি সেটি না করে আমি আর একটু ভেঙে তোমাদের বুঝাই। 400 এর লসাগু যদি করি, আমি 2 দিয়ে ভাগ করলে কত হবে, 200। আবার 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হবে, 100। 100 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 50। 50 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 25। 25 তো আর 2 দিয়ে ভাগ যায় না, কত দিয়ে যায়, 5 দিয়ে। তাহলে 5 5 এ 25। এখন এখানে দেখো 2 রয়েছে কয়টা, 4টা। তাহলে আমি কি এভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। 2 কয়বার আছে, 4 বার আছে, গুণ 5 কয়বার আছে, 5 রয়েছে 2 বার। এখন আমি যেটি করব, আমার ইচ্ছা হলো আমি বেজের সাথে পাওয়ারের একই মান তৈরি করব। তাহলে আমরা জানি যে রুট, যদি আমি যদি ধরো 5 কে 5 রুটকে 2 বার নিলাম, বলো তো এর মান কত? এর মান হলো √5 এর হোল স্কয়ার। তার মানে কত, 5। অর্থাৎ আমরা কি বলতে পারি, একটা 5-এর বদলে আমরা 2টা √5 দিতে পারি। তাহলে এখানে আমরা 2টা 5-এর বদলে আমরা কি করতে পারি, 2টা 5-এর বদলে আমরা 4টা √4 দিতে পারি। সিম্পল ব্যাপার। অর্থাৎ একটা 5-এর বদলে যদি 2টা √5 দেওয়া যায়, তাহলে 2টা 5-এর বদলে 4টা √5 দেওয়া যাবে। ঠিক এভাবে। তাহলে আমি কি করলাম, 2√5, এটার পাওয়ার কত করব, 2√5 এর টু দি পাওয়ার 4। বোঝা গেল? এখানে তো 2 কয়টি ছিল, 4টি। আর আমি এখানে 5 ছিল 2টি, 5 স্কোয়ার ছিল। আমি না দিয়ে আমি কি করলাম, আমি √5 কে 4 বার পাওয়ার দিলাম। আলটিমেটলি এটির মানও যা, 5 স্কোয়ারের মানও তাই। তাহলে এটির উত্তর কি হবে? তাহলে এখানে রয়েছে পাওয়ার। আমরা জানি লগের ক্ষেত্রে বেজ এবং পাওয়ারের মান সমান হলে তার মান কত, 1। তাহলে এই 4 কোথায় চলে যাবে, এই যে সামনে চলে গেল। তাহলে 4 লগ 2√5 পাওয়ার 2√5। তাহলে এটির মান কত হবে, এটির মান হবে 4। অর্থাৎ এই লগের মান কত, 4 উত্তর। এই যে 4। এখন এই অঙ্কটা খুব ভালোভাবে পড়ো। এখানে দেখো বলছে x একটা মৌলিক সংখ্যা এবং x 5-এর থেকে ছোট অথবা 5-এর সমান। এই চিহ্নটার মানে হলো লেসার দ্যান 5 অর ইকুয়াল টু 5, অর্থাৎ লেসার দ্যান অর ইকুয়াল টু 5। এখানে আবার কি বলছে, সেটি মৌলিক সংখ্যা হবে। আমরা একটু দেখি 5-এর থেকে তার ছোট, 5 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কত। আমরা এখানে দেখব 1 2 3 4 5 বসালাম। আচ্ছা বলো তো 4 কি মৌলিক? 4 তো 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে মৌলিক না? মৌলিক হতে হলে সেই সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা যাবে। আচ্ছা 1 কি কোনো সংখ্যার সাথে গুণ করা যায়? পৃথিবীর সকল সংখ্যার সাথে 1 গুণ করলেও মান বদল হয় না, এই জন্য 1 কোনো মৌলিক সংখ্যা নয়। তাহলে এখানে মৌলিক সংখ্যা হচ্ছে কত, 2। একেও কাউকে দিয়ে ভাগ করা যায় না, গুণ করা যায় না, 3 কে দিয়েও করা যায় না, 1 কে দিয়েও করা যায় না, তাই না? তো তাহলে আমার আসলে আলটিমেটলি মৌলিক সংখ্যা এখানে কয়টি, a ইকুয়াল টু 2 3 5। অর্থাৎ এখানে মৌলিক সংখ্যা আছে 3টি। তাহলে এখানে বলছে পি এ এর উপাদান কয়টি? আমি এখানে লিখেছি 2 টু দি পাওয়ার 3। কেন লিখলাম? আমরা জানি কোনো সংখ্যার উপাদানের বের করার সূত্র হলো 2 টু দি পাওয়ার n। তাহলে আমার 2 সূত্রের 2 আর n কত? n হলো, n বা নাম্বার হচ্ছে কয়টি সংখ্যা আছে? 3টি সংখ্যা আছে। তাহলে এখানে n ইকুয়াল টু কত, 3। তাহলে 2 এর পাওয়ার যদি 3 হয় তাহলে তার মান কত, 8। এখানে সঠিক উত্তর কত, 8। এখন এইখানে দেখো বলছে একটি ট্রেনের গতিবেগ 36 কিলোমিটার। ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হলে 160 মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? তুমি সহজে মনে রাখো, কোনো সেতু যদি কোনো ট্রেন অতিক্রম করে তাহলে তার দৈর্ঘ্য হবে টি প্লাস বি, অর্থাৎ ট্রেন প্লাস ব্রিজ। কেন? কারণ ট্রেনের মানে একটি ট্রেনের সর্বশেষ বগির সর্বশেষ প্রান্ত, অর্থাৎ একেবারে পেছনের যে অংশ, সেটি যদি ব্রিজের সর্বশেষ থাম অতিক্রম করে তখনই বোঝা যাবে ট্রেনটি অতিক্রম করছে। তো আমি মনে করলাম
যে একটি ট্রেন অতিক্রম, এইটি হলো একটা ব্রিজ। ওকে, ওইটা হচ্ছে একটা ব্রিজ, আর এটি হলো ব্রিজের শেষ বিন্দু। আর এইটা হচ্ছে এই যে লাল যে অংশটা, এটা হলো ট্রেনের শেষ বিন্দু। অর্থাৎ এটা আমি যদি এটাকে একটা ট্রেন হিসাবে ধরি, এটা হলো ট্রেন হিসাবে ধরি, তাহলে এটি অতিক্রম করতে হলে তার কি করতে হবে? ট্রেনের সম্পূর্ণ দৈর্ঘ্য প্লাস ব্রিজের সম্পূর্ণ দৈর্ঘ্য তো সে অতিক্রম করছে, তাই না? তাহলে কি হচ্ছে দেখো তো, এটি হলো বি অর্থাৎ ব্রিজ, আর এটি হলো ট্রেন। তাহলে কি হচ্ছে, দুইটির দৈর্ঘ্যই আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তার মানে ট্রেনটি সেতু অতিক্রম করতে হলে তাকে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য দুইটি অতিক্রম করলে কত হবে? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার আর সেতুর দৈর্ঘ্য 160 মিটার। তাহলে মোট কত মিটার হবে? 360 মিটার তাকে অতিক্রম করতে হবে। এখন আমরা এই অঙ্কটি, যেহেতু কিলোমিটার আছে, এটাকে আমরা মিটারে নিয়ে আসব, আর এটা যেহেতু ঘন্টাতে আছে, এটাকে আমরা সেকেন্ডে নিয়ে আসব। খুব সিম্পলি। আচ্ছা বলো তো, 1 ঘন্টায় কত সেকেন্ড? আমরা জানি 1 ঘন্টা সমান হলো 3600 সেকেন্ড। আর 36 কিলোমিটার মানে হলো 36,000 মিটার, কারণ 1 কিলোমিটার সমান কত? 1 km ইকুয়াল টু 1000 m বা 1000 মিটার, তাই না? তাহলে 36 কিলোমিটার মানে আমরা কি লিখতে পারি? 36,000 মিটার। এবার আমরা লিখব যে 36,000 মিটার যায় সে কত সময়ে? 360 সেকেন্ডে। আচ্ছা বলো তো, 36,000 মিটার সে 3600 সেকেন্ডে যত সময় যেতে পারে, 1 মিটার কি তার থেকে কম না বেশি সময় যাবে? অবশ্যই কম সময় যাবে। কম সময়ে গেলে 36,000 কি হবে? ভাগ হয়ে যাবে। বলো তো, 1-এর থেকে 36 বড় না ছোট? 360 বড় না ছোট? অবশ্যই বড়। তাহলে যেহেতু বড়, সেহেতু কি হবে? এটি গুণ হয়ে যাবে। সিম্পল। এটাকে কাটাকাটি করলে কত হয়? এই যে 36-এ 0 0, এই 0 কাটলাম, এই 0 কাটলাম, এই 0 কাটলাম, এই 0 কেটে দিলাম, এখানকার 36 কাটলাম, এখানকারও 36 কেটে দিলাম, কত থাকে? 36 সেকেন্ড। তাহলে এটির সঠিক উত্তর কত? 36 সেকেন্ড। এখন দেখো, এই অঙ্কটা একটু নিজে বুঝে করতে হবে, না হলে সময় লাগবে। আমি যেভাবে করেছি এটি অল্প সময়ের জন্য হয়ে যাবে তোমাদের। বলছে রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত 3:2। অর্থাৎ রহিম যখন 3 টাকা বিনিয়োগ করেছে, সেখানে করিম করেছে কত টাকা? 2 টাকা। তাহলে বিনিয়োগ যেহেতু যে হারে তারা বিনিয়োগ করেছে, তারা মুনাফাও ঠিক একই হারে পাবে, তাই না? কিন্তু এখানে কি বলছে? মোট মুনাফার 5% দাতব্য সংস্থায় দেওয়ার পর রহিম 855 টাকা পেল। কে পেল? রহিম পেল। দান কে করেছে? রহিমই দান করেছে। অর্থাৎ রহিম দান করেছে কত? 5%। আমরা কি করব? আমরা আগে রহিম এবং করিমের বিনিয়োগের অনুপাত যোগ করে নিব। তাহলে 3 যোগ 2 কত হবে? 3 আর 2 5। এটি এভাবে আমরা রেখেই দিব, এটা আমাদের পরে কাজে লাগবে। এখন মোট মুনাফার 5% দাতব্য সংস্থায় দেওয়ার পর রহিম কত পাচ্ছেন? 855 টাকা। তাহলে 5% দান করা মানে কত? 100 টাকায় যদি 5 টাকা দান করে, তাহলে তার কাছে কত টাকা থাকে বলো তো? তার কাছে টাকা থাকে 95 টাকা। আবার তাহলে কি, তার কাছে যখন 95 টাকা ছিল, সে প্রকৃত অর্থে কত টাকা পেয়েছিল? 100 টাকা। তার কাছে যদি 1 টাকা থাকে, তাহলে প্রকৃত অর্থে সে কত পেয়েছিল? 100/95 টাকা। এখন তার 5% দান করার পর 855 টাকা তার কাছে আছে। সেটি যদি আমি এখানে লিখি 855 টাকা থাকে, তাহলে তার আসল কত টাকা? আমি এটিকে কাটাকাটি করব, করলে কত হবে? উত্তর 900 টাকা। এই 900 টাকা কার বলো তো? এই 900 টাকা তো রহিমের। এখন মোট মুনাফা বের করতে হলে তো করিমের মুনাফাও আমাকে বের করতে হবে। করিমের মুনাফা আমি কিভাবে বের করব? এই যে 900 টাকা তিনি মোট মুনাফা পেয়েছিলেন রহিম, কত টাকার অনুপাতে? কত অনুপাতে? 3 অনুপাতে তিনি 900 টাকা পেয়েছিলেন। তাহলে এখানে লিখলাম 1 অনুপাতে কি হবে? কম হবে, তাহলে 900/3 হয়ে যাবে। 5 অনুপাতে কি হবে? বেশি হবে, তাহলে 900 গুণ 5/3 কাটাকাটি করলে কত হয়? 1500 হয়। এই যে 1500 উত্তর। এখন দেখো বলছে 60 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 7:3। মানে 60 লিটার একটি ড্রামের মধ্যে 60 লিটার একটা মিশ্রণের কেরোসিন এবং পেট্রোল আছে, যার মধ্যে কেরোসিন আছে 7 অনুপাত আর পেট্রোল আছে 3 অনুপাত। তাহলে আমি আগে জেনে নিই যে এখানে কেরোসিন কতটুকু আছে। সেটা কি করতে হলে কি করতে হবে? আমাদের দুইটি অনুপাতই যোগ করতে হবে। যোগ করলে কত হচ্ছে? 10।
তাহলে এখানে কেরোসিনের অনুপাত কত, এটা বের করতে হলে কি করতে হবে, মোট তরলের পরিমাণ গুণ, আমি কেরোসিন বের করতে চাই, তাহলে কেরোসিন ভাগ মোট অনুপাতের যোগফল, অর্থাৎ 60 গুণ 7 ভাগ 10। তাহলে এখানে কাটাকাটি করলে কত হয়, কেরোসিন আছে 42 লিটার, একইভাবে পেট্রোল আছে কত, 18 লিটার। এখন বলছে এতে কত লিটার পেট্রোল মেশালে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 3:7 হবে। তোমাদের অনেকেরই মাথা ঘুরে যাবে যে আসলে কি হচ্ছে এখানে, আবার অনেকেই খুবই সহজে পারো। তোমাকে মনে রাখতে হবে যে এতে কত লিটার পেট্রোল মেশালে, কোথায় পেট্রোল মেশালে, আগে যে মিশ্রণটি ছিল সেটাতেই পেট্রোল মেশাতে হবে, অর্থাৎ আগের পেট্রোলের সঙ্গে, অর্থাৎ আগের পেট্রোল এবং কেরোসিনের যে অনুপাত ছিল সেই অনুপাতের সাথে আবার নতুন করে কিছু পেট্রোল মেশাতে হবে, মেশানোর ফলে তার অনুপাত হয়ে যাবে 3:7। তাহলে কি মেশাতে হবে, পেট্রোল মেশাতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু ধরে নেই যে x লিটার পেট্রোল মেশাতে হবে, এটা লেখা যায় না, হ্যাঁ লেখা যায়, আমি লিখে ফেললাম এখানে। তাহলে অতএব অনুপাতে কি দেওয়া আছে, 3:7 হবে। কিসের অনুপাত হবে, কেরোসিন কত থাকবে, সেখানে 3 থাকবে, আর পেট্রোল কত থাকবে, 7 থাকবে, তাই না? তাহলে অনুপাত দুই অংশেই একই অনুপাত লিখতে হয়। তাহলে আমি প্রথম কি লিখবো, প্রথম যেহেতু 3 আছে, 3 মানে কি, কেরোসিন, তো আমি আগে কেরোসিন কত পেয়েছিলাম, 42 লিটার, সরাসরি এখানে দেখো 42 লিটার লিখেছি। অনুপাত কি হবে, তারপরে আছে কি, পেট্রোলের অনুপাত, তাহলে পেট্রোল আগে কত ছিল, 18 লিটার। বলছে এতে কত লিটার পেট্রোল মেশালে, তাহলে x লিটার পেট্রোল আমি মিশিয়ে দিলাম, মেশালে কি হবে, 3:7 হবে, হয়ে গেল। অনুপাত মানে কি, ভাগ, আমি পরের লাইনে 42 ভাগ 18 যোগ x ইকুয়াল টু 3/7 আমি করে দিলাম। তাহলে এটাকে আমি যদি বজ্র গুণন করি তাহলে কত হবে, 42 গুণ 7 সমান সমান 3 18 54 যোগ 3x হয়ে গেল। তাহলে 3x সমান আমি কি করব, এই দুটির যোগফল গুণফল বিয়োগ এই 54, কারণ এই 54 যখন আমি এদিকে নিয়ে যাব তখন যোগ কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তখন 3x ইকুয়াল টু 240 বা 240 হয়ে গেল। তাহলে x সমান সমান 240 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে आंसर কত, 80। এই দেখো এখানে সঠিক উত্তর 80। এখন দেখো এখানে একটি সূচক আছে, খুব সহজ, শুধু ধাপে ধাপে তোমাকে এগোতে হবে। আমি সূচকটি বসিয়ে নিলাম, বসানোর পরে আমি কি বলতে পারি, 3 স্কয়ার সমান কত, 3 ইন্টু 3, তাহলে 3 ইন্টু 3 কত, 9, আমি এখানে 9 বসালাম। এবার আমি কি করব, 36 ইন্টু এই যে সূচকের এই সংখ্যাটি ছিল 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8, এই সংখ্যা আমি এখানে হুবহু রাখলাম। 36 এখানে গুণ ছিল, এদিকে আসলে কত ভাগ হয়ে যাবে, তাহলে 9 কে 9, 4 9 36, এই যে এখানে 1/4। এখন 1/4 কে আমরা কি লিখতে পারি, আমরা যেমন এখানে 1/4 না ধরে আমরা শুধু একটু দেখি 4 কে আমরা কি লিখতে পারি, 4 ইকুয়াল টু 4 কে আমরা এভাবে লিখতে পারি না, 2 টু দি পাওয়ার 2 স্কয়ার লিখতে পারি না, পারি, একই মান। তাহলে আমরা এই অংশে কি লিখতে পারি, 1/4 এর বদলে 1/2 টু দি পাওয়ার 2 স্কয়ার, এটা লিখতে পারি। এখন 1/2 স্কয়ার এটাকে আবার কি করা যেতে পারে, ধরো 1/2 স্কয়ার আছে, এটাকে আবার লেখা যায় 2 ইনভার্স 2, বা তোমরা লিখতে পারো 2 বিয়োগ 2, এভাবেও বলতে পারো, এভাবে বলতে পারি। কারণ আমরা জানি সূত্রে যদি 1/n স্কয়ার থাকে দেখবা সেটি হবে n ইনভার্স 2, ঠিক সেভাবে এখানে 2 ইনভার্স 2 দেওয়া আছে। তাহলে কত হবে, এই যে এই 2 এবং এই 2 আমি কেটে দিলাম, দুটোর ভিত্তি 2 কেটে দিলাম, দিলে কত হচ্ছে 3x মাইনাস 8, আর এখানে কত হবে, এই যে পাওয়ারের -2 ছিল এখানে নেমে আসলো। তাহলে কি হবে, 3x ইকুয়াল টু এই -8 এদিকে আসলে কি হবে, +8 হয়ে যাবে। তাহলে 8 থেকে যদি 2 বিয়োগ করি কত হবে, 6, 6 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত হবে, 2, তাহলে উত্তর কত, 2। এখন দেখো 8 11 17 29 53 ধারাটির পরবর্তী পদ কোনটি, আমরা কোনো সূত্রে যাব না, আমরা একটু আগে দেখি।
8 থেকে 11-র ব্যবধান কত? 3। 11 থেকে 17-র ব্যবধান কত? 6। 17 থেকে 29-এর ব্যবধান কত? 12। আবার 29 থেকে 53-র ব্যবধান কত? 24, তাই না? আমি এখানে দেখছি যে এদের প্রত্যেকের সাথে কি হচ্ছে, পূর্ববর্তী সংখ্যার সাথে যদি আমি 2 করে গুণ করি প্রত্যেকের, তাহলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়। তাহলে 24-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কত পাবো? আমি 48। তাহলে আমি যদি 48-এর সঙ্গে 53 যোগ করি তাহলে কি হবে? আমি পরবর্তী সংখ্যা পাবো। তাহলে 48-এর সাথে যদি আমি 53 যোগ করি, সঠিক উত্তর কত হবে? 101। এখন বলছে পি একটি কাজ 25 দিনে করতে পারে, কিউ পি এর চেয়ে 25% বেশি কর্মক্ষম। অর্থাৎ পি যে কাজটি 25 দিনে করবে, কিউ পি এর চেয়ে বেশি কর্মক্ষম। কত পার্সেন্ট? 25%। এই কথাটি ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ কিউ এর থেকে পি একটু দুর্বল প্রকৃতির। 25% মানে আমরা কি ধরে নিতে পারি? যদি একটা সংখ্যা 4 হয় আর তার 25%, 125% কত হবে? সংখ্যাটি হচ্ছে 5। তাহলে যে কাজ পি 5 ঘন্টায় করতে পারে সেই কাজ কিউ কয় ঘন্টায় করতে পারে? 4 ঘন্টায় করতে পারে। অথবা যে কাজ কিউ 100 ঘন্টায় করতে পারে পি এর সে কাজ 125 ঘন্টা লাগে। এই তো আসল কথা এটি। তাহলে আমরা লিখবো পি 25 দিনে করতে পারে 1 অংশ, 1 দিনে করতে পারে 1/25 অংশ। আবার পি যে কাজ করতে পারে 125 দিনে, কিউ কত দিনে করতে পারে? 100 দিনে। পি যে কাজ 1 দিনে করতে পারে, কিউ সে কাজ কত দিনে করতে পারে? 100/125 দিনে। আবার পি যে কাজ 25 দিনে করতে পারে, কিউ করতে পারবে কত দিনে? 20 দিনে। খুবই সিম্পল, এটি হচ্ছে উত্তর। এখন দেখো আরেকটি অঙ্ক আছে 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x এর মান কত? বলো তো এখানে 4 টু দি পাওয়ার x আছে কয়টা? এখানে 4 টু দি পাওয়ার x আছে আসলে 4টা। এখন 4টা কি আছে? 4 টু দি পাওয়ার x। তাহলে 4 ইন্টু 4 টু দি পাওয়ার x আমি বসিয়ে দিলাম। 4টি আছে সূচকের অঙ্ক। 4 কে আমি কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার আমি লিখতে পারি, বা 2 টু দি পাওয়ার 2, একই কথা। তাহলে এটা 4 হলো। গুণ 2 ইন্টু 2x, এটাকে আমি লিখতে পারি। দেখো কিভাবে লিখতে পারি। ধরো 4 টু দি পাওয়ার কত আছে? x আছে। আমি এটিকে কি লিখতে পারি? 2 এর স্কোয়ার x। এটা কি লিখতে পারি? লিখতে পারি। একই 4 টু দি পাওয়ার x হচ্ছে। আচ্ছা তোমরা তো অবশ্যই জানো যে এইখানে যে পাওয়ার থাকে, পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়, গুণ না, কিন্তু পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এখানকার পাওয়ার কি হবে? 2 টু দি পাওয়ার 2x।